রাত্রি এবং প্রীতি সবেমাত্র বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, আর তারপর থেকেই শাশুড়ি মা চন্দনা দেবী দুই বৌমার সঙ্গে আলাদা রকমের আচরণ করে, কারণ সে তার বড় বৌমাকে নিজে পছন্দ করে নিয়ে আসে, আর অন্যদিকে ছোট ছেলে বিকি প্রীতিকে নিজে পছন্দ করে বিয়ে করে। তাই চন্দনা দেবী তার বড় বৌমাকে বেশি পছন্দ করে, আর ছোট বৌমাকে সেরকম ভাবে পছন্দ করতে পারে না। আমার সোনার টুকরো বড় বৌমা, তোমাকে পেয়ে আমি খুব খুশি। তুমি আমার দুটো চোখের তারা। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসবো। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আর আজকে আমি তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো, কারণ বিয়েতে তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে, তাই তো? আচ্ছা মা, ঠিক আছে। আর মা, আমার বাড়ি থেকে আপনাদের সবার জন্য কিন্তু অনেক শাড়ি পাঠিয়েছে, তাই আপনি একটু বিষয়টা দেখে নেবেন, কারণ আমি তো সেরকম জানি না যে কাকে কোন শাড়িটা দিতে হবে, তাই আপনাকে বলে দিলাম। এমন কথা শুনে চন্দনা দেবী খুবই খুশি হয়। এই কথা বলে রাত্রি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেয়। আর অন্যদিকে প্রীতি যখন নিজের ঘরে যাবে, তখন চন্দনা দেবী তাকে কিছুতেই নিজের ঘরে যেতে দেয় না, কারণ এখন সে ছোট বৌমাকে দিয়ে রান্না বান্না করাবে বলে ঠিক করে। আর প্রীতির প্রতি এরকম খারাপ ব্যবহার দেখে প্রীতির ভীষণ পরিমাণে মনক্ষুণ্ণ হয়। এই যে ছোট বৌমা, তোমার কোনো বিশ্রাম নেওয়ার দরকার নেই। যাও, রান্নাঘরে গিয়ে আমাদের জন্য পরোটা আর চিকেন কষা রান্না করে নিয়ে এসো। আর হ্যাঁ, আমার বড় বৌমার জন্য কিন্তু আমি নিজে হাতে রান্না করব, তাই ওর জন্য তুমি রান্না করবে না। মা, দিদির মতো আমারও তো শরীরটা ভালো নেই, তাই আমি একটু বিশ্রাম নিই। কালকে থেকে আমি সবার জন্য রান্না বান্না করব। না না, ওসব কথা শুনবো না। একই আমার ছেলে তোমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে, আর আমি ভালো করে জানিও না যে তুমি কাজবাজ করতে পারো কিনা, তাই আজকে থেকে তোমাকে রান্না বান্না করতে হবে। আর আমার বড় বৌমার বাপের বাড়ি থেকে অনেক শাড়ি জামা কাপড় এসেছে, কিন্তু তোমার বাড়ি থেকে তুমি কি কিছুই নিয়ে আসোনি? হ্যাঁ মা, এনেছি, সবই সুটকেসের মধ্যে আছে। ঠিক আছে, তুমি এগুলো বের করে আমাকে দিয়ে দেবে, তারপর আমি সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব। শাশুড়ি মা এই কথা বললে প্রীতি চুপ করে রান্নাঘরে চলে যায়, আর সে সবার জন্য গরম গরম পরোটা এবং চিকেন কষা রান্না করে নিয়ে আসে। অন্যদিকে শাশুড়ি মা নিজের বড় বৌমার জন্য নিজে হাতে পরোটা এবং আরো দু এক রকমের পদ রান্না করে। শুধু তাই নয়, সে তার বড় বৌমার ঘরে গিয়ে তাকে নিজে হাতে খাবার খাইয়ে দেয়। অন্যদিকে প্রীতি যখন সবাইকে খাবার পরিবেশন করে, তখন ইস, কি বাজে রান্না করেছো। প্রত্যেকটা খাবারে নুন কম, আর চিকেনটা এখনো শক্ত আছে। ভাগ্যিস আমার বড় বৌমার জন্য আলাদা করে রান্না করেছিলাম, তা না হলে ও তো খেতেই পারতো না। তুমি তো দেখছি বাপের বাড়ি থেকে কোনো রান্না বান্না শিখেই আসোনি। এই জন্য বারবার আমি আমার ছোট ছেলেকে বলেছিলাম যাতে ও তোমাকে বিয়ে না করে। আমি যদি আমার পছন্দের মেয়ের সঙ্গে আমার ছোট ছেলের বিয়ে দিতাম, তাহলে আজকে সবকিছু অন্যরকম হতো। এমন কথা শুনে প্রীতি কিছু বলে না, কারণ সবসময় তার এরকম কথা শুনতে ভালো লাগে না। আর কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়া করার পর চন্দনা দেবী নিজের বড় বৌমার ঘরে যায়, আর সে নিজে হাতে সুটকেস থেকে সমস্ত জিনিসপত্র বার করে গোছাতে শুরু করে। আর এমন সময় সে শাড়িগুলো গুনে দেখে সেখানে একটা শাড়ি কম আছে। কিছু মনে করবেন না মা, আমার মনে হয় আমি পিসি শাশুড়ি মায়ের জন্য শাড়িটা নিয়ে আসতে ভুলে গেছি, তাই জন্য ওনার শাড়িটা কম পড়ছে। এবার কি হবে, আমি যদি সবাইকে শাড়ি উপহার দিই আর পিসিমাকে কিছু না দিতে পারি, তাহলে তো ওনার খারাপ লাগতে পারে। তুমি এ ব্যাপারে মোটেই চিন্তা করো না। আমি আমার আলমারি থেকে একটা দামি শাড়ি বের করে তোমার ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি, আর ওটাই তুমি তোমার পিসি শাশুড়ি মাকে দিয়ে দেবে, তাহলে উনি কিছু বুঝতে পারবে না। এমন কথা শুনে রাত্রি অত্যন্ত পরিমাণে খুশি হয়, আর তখনই চন্দনা দেবী নিজের ঘর থেকে দামি বেনারসি শাড়ি নিয়ে আসে, আর সেই শাড়ি উপহার দেওয়ার জন্য বড় বৌমার হাতে দিয়ে দেয়। আর রাত্রি তখনই শাশুড়ি মায়ের সাথে সব শাড়ি নিয়ে সবাইকে উপহার দিতে শুরু করে। আর প্রত্যেকে সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে খুবই খুশি হয়। বিশেষ করে পিসি শাশুড়ির শাড়ি সব থেকে সুন্দর হয়। আর অন্যদিকে যখন প্রীতি সবাইকে শাড়ি উপহার দেয়, তখন এ বাবা, আমি মনে হয় পিসি শাশুড়ির মেয়ের জন্য যে চুড়িদারটা কিনেছিলাম সেটা নিয়ে আসতে ভুলে গেছি। এবার কি হবে, আমি সবাইকে উপহার দিলাম, আর এবার যদি ওকে উপহার না দিতে পারি, তাহলে তো ও খুব মন খারাপ করবে। এমন সময় প্রীতির শাশুড়ি মা যখন ব্যাপারটা জানতে পারি, তখনই সে ছোট বৌমাকে অপমান করার সুযোগ পেয়ে যায়। তাই সে তখনই সবার সামনে ছোট বৌমাকে অপমান করতে শুরু করে। তোমার এত বড় সাহস, তুমি আমার ননদের মেয়ের জন্য উপহার নিয়ে আসতে ভুলে গেছো? আমার তো মনে হয় তুমি ইচ্ছা করে নিয়ে আসোনি। তোমার জন্য আমার মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল।
দেখো আমার বড় বৌমাকে দেখে শেখো, সবাইকে কত দামি দামি শাড়ি দিয়েছে, আর আমার ননদকে সব থেকে দামি শাড়ি দিয়েছে, কিন্তু তুমি ওনার মেয়ের জন্য কিছুই নিয়ে আসোনি। আমার ভুল হয়ে গেছে মা, প্লিজ আমাকে আপনি বকাবকি করবেন না, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এই বলে প্রীতি নিজের ঘরে যায় আর নিজের আলমারি থেকে সব থেকে দামি চুড়িদার বার করে নিয়ে আসে। আর প্রীতি সেই দামি চুড়িদারের পিস তার পিসি শাশুড়ি মায়ের মেয়ের হাতে তুলে দেয়। ফলে পিঙ্কি অত্যন্ত খুশি হয়, কারণ সে কোনোদিনও এত দামি চুড়িদার পরেনি। তাই সে প্রীতিকে ধন্যবাদ জানিয়ে মায়ের সঙ্গে বাড়িতে ফিরে যায়। বদমাইশ মেয়ে একটা, ভাঙবে তবু মচকাবে না। আমি একেবারে আমার ছেলের পছন্দ করা বউকে সহ্য করতে পারছি না, তাই আমি ওকে আরো অপমান করব, যাতে ও এমনিতে এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন চন্দনা দেবী তার ছোট বৌমাকে দিয়ে রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজকর্ম করায়। এমনই একদিন, মা আমি ভাবছিলাম কিছুদিনের জন্য বাপের বাড়িতে যাব, কারণ বাবা এতদিন কাজের জন্য বাইরে ছিল। কালকেই বাবা বাড়ি ফিরে এসেছে, তাই আমি গিয়ে একটু বাবা মায়ের সঙ্গে দেখা করে আসবো। আপনার কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই, যাও তুমি ঘুরে এসো। আর পারলে আমার বড় ছেলেকেও নিয়ে যাও, সংসারে দেখার জন্য ছোট বৌমা তো আছেই, ওকে দিয়ে আমি সব কাজ করিয়ে নেব। এই শুনে রাত্রি তার স্বামীকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। আর অন্যদিকে প্রীতি সবার জন্য রাত দিন রান্নাবান্না করে। আর একদিন রাত্রি তার শাশুড়ি মাকে ভিডিও কল করে। মা 2 দিন হয়ে গেল, এবার আমি বাড়িতে ফিরে আসছি, কারণ আমার বাপের বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না। আমি আপনাকে খুব মিস করছি। হ্যাঁ গো, আমিও তো তোমাকে খুব মিস করছি, কিন্তু তুমি চাইলে আরো কিছুদিন বাপের বাড়িতে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর আজকে প্রীতি সবার জন্য গরম গরম মাটন কষা আর ফ্রাইড রাইস রান্না করেছে। তুমি যদি বলো আমি তোমার বাপের বাড়িতে খাবার পাঠিয়ে দেব। তাহলে তো খুব ভালো হয় মা, আপনি তো জানেন আমি মাটন কষা আর ফ্রাইড রাইস খেতে কত পছন্দ করি। আর ঠিক তখনই সেখানে প্রীতি আসে। আর প্রীতিকে দেখে চন্দনা দেবী বলে, এই যে তুমি আর একটু বেশি করে মাটন কষা আর ফ্রাইড রাইস রান্না করবে, কারণ আমার বড় বৌমার বাপের বাড়িতে খাবার দিতে হবে। যাও রান্নাঘরে যাও আর রান্না বান্না করো। মা এতদিন আমি রান্না বান্না করলাম, এবার অন্তত দিদিকে আপনি বাড়ি ফিরতে বলুন। আমি আর একা একা সংসার সামলাতে পারছি না, আমরা দুজনে মিলে সামলালে খুব ভালো হয়। তোমার এত বড় কথা, আমার বড় বৌমা ভিডিও কলে আছে, ও শুনলে কি ভাববে? ছি, এরকম মুখে মুখে তর্ক করা মেয়েদের মোটেই আমার পছন্দ নয়। অবশ্য হবে নাই বা কেন, আমার ছেলে তোমাকে কি দেখে যে পছন্দ করলো আমি জানি না, কোনো গুণ নেই, কিচ্ছু না, কিছু বললেই মুখে মুখে তর্ক। এভাবেই শাশুড়ি মা ছোট বৌমাকে খুবই বকাবকি করে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন বড় বৌমা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে আসে। শ্বশুর বাড়িতে আসার পর চন্দনা দেবী আবার তার বড় বৌমাকে মাথায় তুলতে শুরু করে। আর একদিন রাত্রি সবার জন্য ডাল ভাত এবং মাছের ঝোল রান্না করে। বড় বৌমা, তুমি আমাদের জন্য এত কষ্ট করে ডাল ভাত মাছের ঝোল রান্না করেছো, আমি খুব খুশি হয়েছি। তাই এই নাও তোমার জন্য একটা সোনার চেন। তুমি এই সোনার চেন সবসময় পরে থেকো, তোমাকে দেখতে খুব ভালো লাগবে। এই বলে শাশুড়ি মা নিজের পছন্দের বৌমার গলায় সুন্দর একটা মোটা সোনার চেন পরিয়ে দেয়। কিন্তু প্রীতি যে এতদিন একা হাতে সবার জন্য রান্না বান্না করে এসেছে, সেই সাথে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে সামলেছে, তা নিয়ে শাশুড়ি মায়ের কোনো মাথা ব্যথা থাকে না। মা, আমি কিন্তু তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি কিন্তু আমার বউয়ের সাথে খুব খারাপ ব্যবহার করছো। আমি মানছি যে আমি প্রীতিকে নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি, আর তোমার ওকে পছন্দ নয়, কিন্তু তাই বলে তুমি ওর সাথে এরকম ব্যবহার করবে? বড় বৌদি আজকেই সবে মাত্র মাছের ঝোল রান্না করলো, আর তুমি ওকে সোনার চেন দিয়ে দিলে। আর আমার বউ এতদিন ধরে সবার জন্য কত ভালো ভালো খাবার রান্না করেছে, তুমি তোকে কোনো উপহার দিলে না। দেখেছেন মা, আপনি আমাকে একটা উপহার দিয়েছেন বলে আপনার ছোট ছেলে আমাকে কথা শোনাচ্ছে। আমার এই উপহার লাগবে না, আপনি বরং এই উপহার আপনার ছোট ছেলের বউকে দিয়ে দিন। ভিকি, তুই একদম আমার মুখে মুখে তর্ক করবি না। আমি আমার পছন্দের বৌমাকে সোনার চেন কেন, সোনার বাড়ি বানিয়ে দেব, কিন্তু তোর বউকে আমি কিচ্ছু দেব না। তোর বউকে তুই পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছিস, তাই ওকে উপহার দেওয়ার দায়িত্ব তোর। আমি আমার বড় বৌমার খারাপ ভালো সব বুঝি, কিন্তু তোর বউয়ের কিছু বুঝতে চাই না আমি। আমার কিছু লাগবে না মা, সোনা রূপা হীরা কিছু লাগবে না। আপনি শুধু আমাকে বৌমা হিসেবে গ্রহণ করে নিন, সেটাই আমার কাছে যথেষ্ট। প্রীতি এরকম ভাবে বলেও শাশুড়ি মায়ের মন গলাতে পারে না। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর প্রত্যেকদিন শাশুড়ি মা বড় বৌমারই গুণগান গাইতে থাকে।
এমনকি পাড়া প্রতিবেশী আসলেও তাদের সামনে সে বড় বৌমাকে উপরে তোলে আর ছোট বৌমাকে নিচে নামিয়ে দেয়। কিন্তু প্রীতি সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে। আর একদিন, বাহ, অনলাইনে লাল রঙের শাড়িটা খুব সুন্দর লাগছে, আমি বরঞ্চ এটা অর্ডার করে দিই। তারপর বড় বৌমাকে এই শাড়িটা আমি উপহার দেব আর ওকে সারপ্রাইজ দেব, আমার বড় বৌমা খুব খুশি হবে। এই ভেবে চন্দনা দেবী অনলাইনে তার বড় বৌমার জন্য একটা 50,000 টাকা দামের শাড়ি অর্ডার দেয়। কিন্তু সেই বিষয়ে সে বড় বৌমাকে কিছু জানায় না। কিন্তু শাড়িটা যখন ডেলিভারি হয় তখন চন্দনা দেবীর কাছে অত টাকা ক্যাশ থাকে না। আর এমন অবস্থাতে বাড়িতে দুই ছেলেও থাকে না, তাই চন্দনা দেবী কার কাছে টাকা চাইবে বুঝে উঠতে পারে না। বড় বৌমা, আমার একটু 50,000 টাকার দরকার, আমার ছেলে মনে হয় তোমাকে টাকা দিয়ে গেছে, তাই তুমি ওই টাকা থেকে আমাকে 50,000 টাকা দাও, খুব ভালো হয়। আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম তো ক্যাশ অন ডেলিভারি দিয়েছি, কিন্তু এখন আমার কাছে ক্যাশ নেই। কি 50,000 টাকা? আপনি পাগল হয়ে গেছেন নাকি? এত টাকা আমি কোথা থেকে পাবো? আর আপনার দেখছি বুড়ো বয়সে জোয়ানদের মতো 50,000 টাকা দামের শাড়ি পরার খুব শখ হয়েছে। আমি আপনাকে 1 টাকাও দিতে পারবো না, অর্ডার ক্যান্সেল করে দিন। বড় বৌমা এভাবে তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবে চন্দনা দেবী স্বপ্নেও ভাবতে পারেনি। তাই তখনই তার চোখে জল চলে আসে। আর সে যখন বাইরে গিয়ে অর্ডার ক্যান্সেল করবে এমন সময় প্রীতি সেখানে এসে বলে, মা, আপনাকে অর্ডার ক্যান্সেল করতে হবে না, আমি অনেকদিন ধরে টাকা জমাচ্ছিলাম, আমার কাছে এখন 50,000 টাকা জমে গেছে, তাই আপনি এখন এই টাকাটা দিয়ে শাড়িটা নিয়ে নিন। আপনি আশা করে একটা শাড়ি অর্ডার দিয়েছেন আর সেই শাড়িটা আপনি পরতে পারবেন না, সেটা কি হতে পারে? এই বলে প্রীতি আলমারি থেকে 50,000 টাকা নিয়ে এসে শাশুড়ি মায়ের হাতে ধরিয়ে দেয়। কিন্তু সে একবারও সেই টাকা ফেরত নেওয়ার কথা বলে না। এমন সময় চন্দনা দেবী মনে মনে বুঝতে পারে যে তার ছোট ছেলের পছন্দ করা বৌমা মোটেই খারাপ নয়, বরঞ্চ তার পছন্দের থেকে অনেক ভালো। আর সেদিন যখন দুই ছেলে বাড়িতে ফিরে আসে তখন তারা ব্যাংক থেকে 50,000 টাকা তুলে নিয়ে এসে মায়ের হাতে দিয়ে দেয়। এই যে ছোট বৌমা, আমার স্বামীর পেনশনের টাকা থেকে তোমাকে আমি 50,000 টাকা ফিরিয়ে দিলাম, আর তোমার জন্য এই শাড়িটা আমি উপহার হিসেবে দিলাম। বড় বৌমা, তোমার কাছে আমি সামান্য 50,000 টাকা চেয়েছি বলে তুমি আমাকে অনেক অপমান করেছো। তুমি ভেবেছো তোমাকে হয়তো টাকাটা আমি ফেরত দেব না, তাই তুমি আমাকে টাকা দাওনি। কিন্তু তুমি কি জানো, এই শাড়িটা আমি তোমার জন্যই অর্ডার করেছিলাম, কিন্তু এই শাড়িটা এখন ছোট বৌমার। এই বলে চন্দনা দেবী সেই 50,000 টাকা দামের শাড়ি ছোট বৌমাকে পরিয়ে দেয়, যার ফলে প্রীতি ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ আজকে শাশুড়ি মা তাকে মন থেকে মেনে নিয়েছে। অন্যদিকে বড় বৌমা লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারে না, কারণ সে নিজেই নিজের জায়গা খারাপ করে ফেলেছে। সেদিনের পর থেকে চন্দনা দেবী আর কখনো নিজের পছন্দের বৌমা এবং ছেলের পছন্দের বৌমার মধ্যে ভেদাভেদ করে না। তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। সঞ্চারী, নম্রতা এবং তিতাস 3 বান্ধবী ছিল। সঞ্চারী তার 2 বান্ধবীকে খুবই ভালোবাসলেও নম্রতা আর তিতাস সঞ্চারীকে মনে মনে খুবই হিংসা করত। সঞ্চারীর সামনে তারা এমন ব্যবহার করত যেন সঞ্চারী তাদের 2 নয়নের মণি ছিল। এদিকে সঞ্চারী আড়াল হলেই নম্রতা এবং তিতাস সঞ্চারীকে নিয়ে তাদের মনের ভেতরে জমে থাকা বিষ উগড়াতে থাকত। সঞ্চারীর প্রতি তাদের এই রাগের কারণ হলো সঞ্চারীর বাবা অত্যন্ত ধনী আর সঞ্চারী তাদের কলেজের ফার্স্ট গার্ল ছিল। একদিন তিতাস এবং নম্রতা তাদের কলেজের ক্লাসরুমে বসে কথা বলছে এমন সময়, আজকে আমাদের সঞ্চারীর সাথে বিরিয়ানির উৎসবে যাওয়ার কথা আছে না, সেই কারণেই আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবি। আমার মনেই হচ্ছিল তুই কিছু একটা নিশ্চয়ই প্ল্যান করবি। কি করতে হবে আগে বল। ওই কোটিপতির মেয়ের টাকা ধ্বংস করার জন্য আমি এক পায়ে খাড়া। সেরকম কিছু করতে হবে না, প্রথমে একটু নাটক করবি যে তুই বিরিয়ানি উৎসবে যেতে পারবি না, কারণ তোর কাছে টাকা নেই। ও তোকে নিশ্চয়ই জোর করবে, কিন্তু তবুও তুই মানবি না। ততক্ষণ মানবি না যতক্ষণ পর্যন্ত না ও বলছে যে ও আমাদের দুজনের বিরিয়ানির খরচাটা দেবে। বুঝে গেছি গুরুমা, এরপরে কি করতে হবে বলুন। আমার যে কি মজা হচ্ছে কি বলবো, অনেক রকমের বিরিয়ানি খাবো আজকে, তাই তো? এরপর যা করার আমি করব, তাও আবার বিরিয়ানির উৎসবে গিয়ে। আমরা ওকে বাধ্য করব আমাদের সাথে বিরিয়ানি চ্যালেঞ্জ নিতে, তারপর ওর টাকায় জমিয়ে বিরিয়ানি খাবো আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। নম্রতার সমস্ত প্ল্যান শুনে তিতাস খুবই হাসতে থাকে। এভাবে তারা 2 বান্ধবী মিলে তৃতীয় বান্ধবীকে ঠকানোর সমস্ত রকমের প্ল্যান করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সঞ্চারী সেখানে চলে আসে। সঞ্চারীকে দেখে তারা প্রথমে একটু ঘাবড়ে যায়,
তাদের মনে হয় সঞ্চারী হয়তো তাদের সমস্ত কথা শুনে ফেলেছে। সঞ্চারীর মতো সোনার ডিম পাড়া মুরগিকে হাতছাড়া করার ভয় নম্রতা এবং তিতাসের মনের মধ্যে সবসময় থাকতো, তাই তারা সঞ্চারীর সাথে সবসময় অত্যন্ত ভালোভাবে ব্যবহার করত। সঞ্চারীকে দেখে তারা এমন ভান করে যেন তারা পড়াশোনার বিষয় নিয়েই আলোচনা করছিল। তোরা এখনো এখানে বসে আছিস? তোরা কি ভুলে গেলি আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল? এখন না বেরোলে অনেক দেরি হয়ে যাবে তো, তার উপর আবার বাসে ট্রামে করে যেতে হবে। বাসে ট্রামে করে কেন? তোর বাবা তোর জন্য গাড়ি পাঠায়নি? তুই আগে কখনো বাসে ট্রামে উঠেছিস? আর কোথায় যাওয়ার কথা ছিল আমি তো সেটাই ভুলে গেছি। হাই উপরওয়ালা, এই মেয়েগুলোর মাথায় একটু বুদ্ধি দাও। আমাদের আজকে বিরিয়ানি ফেস্টিভ্যালে যাওয়ার কথা ছিল, ভুলে গেলি? 5টা থেকে শুরু হওয়ার কথা, এখন 3:30 বাজে। আর লেট করা যাবে না, চল এবার। আর আমি আজকে ইচ্ছা করে বাবার গাড়িটা নিয়ে আসিনি। ওই ভিড়ের মধ্যে কোথায় গাড়ি পার্ক করবো বলতো? খুব বেশি দূরে যদি গাড়ি রাখতে হয়। আমি যেতে পারবো না রে, তোরা যা, তোরা এনজয় কর, ভালো ভালো সেলফি তুলে আনিস কেমন? তোরা বেরোলে আমিও বেরোবো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তুই যাবি না কেন? আমরা দুজন যাবো আর তুই যাবি না? এতদিন ধরে প্ল্যান করে রেখেছিলাম আর তুই বলছিস যাবি না? তোকে একা রেখে আমরা আগে কখনো কোথাও গিয়েছি? চল চল, দেরি করিস না, ওঠ এবার। আমার কাছে বিরিয়ানি খাওয়ার মতো টাকা নেই। আমি বলছি তো আমি যাব না, তোরা যা। কেন শুধু শুধু সময় নষ্ট করছিস? তোদের মনে হয় তোদেরকে নিয়ে যদি আমি বিরিয়ানি উৎসবে যাই তাহলে তোদেরকে একটাও টাকা দিতে হবে? আমি থাকতে তোরা টাকার জন্য প্ল্যান ক্যান্সেল করার কথা ভাবিস কেন? তোদের কেন মনে হয় যে আমি তোদের অসুবিধাটা বুঝবো না? সঞ্চারীর কথা শুনে নম্রতা আর তিতাস একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এইভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে সঞ্চারীকে বোকা বানানো যে কতটা সোজা সেটা সঞ্চারী নিজেও জানে না। এরকম গাধা মেয়ে আমি দুটো দেখিনি। এবার ওর টাকায় এত বিরিয়ানি খাবো যে ও আমাদের বিরিয়ানি উৎসবে নিয়ে যাওয়ার জন্য অনুশোচনা বোধ করবে। এভাবে নানান রকমের কথা ভাবতে ভাবতে সঞ্চারী, নম্রতা এবং তিতাস তিনজনই বিরিয়ানি উৎসবে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। সেখানে নানান রকমের বিরিয়ানির দোকান দেখে তাদের প্রত্যেকের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা কেউই ঠিক করে উঠতে পারে না কে কোনটা আগে খাবে। সঞ্চারীর টাকাতেই সমস্ত বিরিয়ানি খাবে আর কিভাবে সঞ্চারীর টাকা বেশি খরচা করতে পারবে নম্রতা এবং তিতাস সেটাই ভাবতে থাকে। নানান রকম জল্পনা কল্পনা করার পর নম্রতার মাথায় একটা আইডিয়া আসে। আচ্ছা, এরকম করলে হয় না? আমরা প্রথমে যে কোনো একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া নিয়ে ড্রেস করি। দুজন সবার আগে খাবে আর তারা জিতে যাবে। আর যে বাকি পড়ে থাকবে সে আর কোনো দোকান থেকে কোনো বিরিয়ানি খেতে পারবে না। খুব মজা হবে। তুই তো খেতেই পারিস না, তুই হেরে যাবি। আমি আর সঞ্চারী জিতে যাব। তারপর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি আর আমরা মজা করে খাবো। না রে, এসব আমার ভালো লাগে না। আমরা সবাই মিলে একসঙ্গে খাবো আর একজন না খেলে কেউ খাবো না। এই সমস্ত ভুলভাল চ্যালেঞ্জ করিস না তো, এসব আমার খুব অপছন্দ। আরে এগুলো তো মজা। আমরা যখন আরো বড় হয়ে যাব তখন এসব দিনগুলো ভেবেই তো আনন্দ পাবো। তুই মাথায় এত বোঝা বাড়াস না তো। চল ভালো দেখে একটা বিরিয়ানির দোকানে যাই। এই বলে তারা সবাই একটা বিরিয়ানির দোকানের সামনে যায়। বিরিয়ানির দোকানের সামনে যেতেই হঠাৎই সঞ্চারীর ফোন আসে। কথা বলতে বলতে সঞ্চারী দোকান থেকে একটু দূরে গেলেই নম্রতা এবং তিতাস বিরিয়ানির দোকানের মালিকের সঙ্গে কি সব যেন আলোচনা করতে শুরু করে। দাদা, আপনার দোকানে কি শুকনো লঙ্কা আছে? তাহলে আমার যে বান্ধবী ফোনে কথা বলতে গেছে ওর প্লেটে বিরিয়ানি দেওয়ার আগে একটু শুকনো লঙ্কা মিশিয়ে দিতে পারবেন? এমন ভাবে মেশাবেন যেন বাইরে থেকে বুঝতে না পারা যায়। তোমরা বন্ধু হয়ে নিজেদের বন্ধুদের সাথে এরকম করবে? এগুলো কিন্তু মোটেই ঠিক না। আর তাছাড়া লাল লঙ্কার গুঁড়ো মেশালে বিরিয়ানির স্বাদই তো পুরো পাল্টে যাবে। তারপরে তোমার বান্ধবী তো আমার দোকানের বদনাম করে দেবে। তোমার দোকানে এক প্লেট বিরিয়ানির দাম কত? 100 টাকা তো। তুমি যদি ওর প্লেটে শুকনো লঙ্কা মিশিয়ে দিতে পারো তোমাকে এই এক প্লেটের জন্য 400 টাকা বেশি দেব। তাহলে রাজি তো? কিন্তু এরকম জেনে বুঝে কাউকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও কেমন লাগে। যে জিনিসটা ভেবে আমার কষ্ট হচ্ছে আর তোমরা তো সেই মেয়েটা নিজের বান্ধবী হয়ে সেই জিনিসটা বুঝতে পারছো না। এই তিতাস, চল আমরা অন্য দোকানে গিয়ে আমাদের প্রস্তাব রাখি। কোনো না কোনো চালাক দোকানদার ঠিক পেয়ে যাব যে আমাদের প্রস্তাবে একেবারেই রাজি হবে। এই বলে নম্রতা এবং তিতাস সেই দোকান থেকে চলে যেতে থাকে। এমন সময় বিরিয়ানির দোকানের মালিক পীযূষ তাদেরকে আটকায়। প্রথমে অনেক সততা দেখালেও 1 চামচ লঙ্কা মিশিয়ে 400 টাকা ইনকাম করার লোভ পীযূষ ছাড়তে পারে না। সঞ্চারীর ফোনে কথা বলা শেষ হয়ে গেলে সে আবার বিরিয়ানির দোকানে ফিরে আসে।
এসে সে দোকানদারকে 3 প্লেট চিকেন বিরিয়ানি দিতে বলে। সঞ্চারীকে বিপদে ফেলতে পারবে ভেবে তার 2 বান্ধবী মনে মনে খুবই খুশি হয়। দোকানদার পীযূষ তাদের হাতে বিরিয়ানির প্লেটগুলো দিলেই নম্রতা এবং তিতাস খুবই আরাম করে খাওয়া শুরু করে। কিন্তু সঞ্চারী 1 চামচ বিরিয়ানি মুখে নিতেই তার নাক কান থেকে যেন ধোঁয়া বের হতে থাকে। বাবারে কত ঝাল! এত ঝাল খাবার কেউ খেতে পারে? এটা একটা বিরিয়ানি হয়েছে, বিরিয়ানিতে এত ঝাল কেউ দেয়? ধুর, পুরো মুডটাই নষ্ট করে দিল। আমি তো আপনাদের 3 জনকে একই হাঁড়ি থেকে বিরিয়ানি দিলাম, বাকিতে ঝাল লাগলো না, শুধু আপনাদেরই ঝাল লাগলো। আচ্ছা আপনারাই বলুন, আপনাদের কি ঝাল লেগেছে? কই, আমার তো একদম ঝাল লাগছে না। সত্যি তো, উনি আমাদের সবার সামনে এই হাঁড়ি থেকেই তো বিরিয়ানিটা দিলেন, তাহলে তোরটাতে এত ঝাল কেন হলো? আমি তো নিজেই বুঝতে পারছি না সেটা। আমি আর খেতেই পারবো না, তোরা খেয়ে নে। এই চ্যালেঞ্জটা তোরাই জিতে গেলি। এই দোকানের বিরিয়ানি তাড়াতাড়ি ফিনিশ করে নে, অন্য দোকানের বিরিয়ানি খেতে যেতে হবে তো। হ্যাঁ, সে তো যেতেই হবে, তুই কিন্তু খেতে পারবি না। হ্যাঁ, আমাদের চ্যালেঞ্জের কিন্তু এটাই নিয়ম ছিল। এই কথা বলে তিতাস নিজের মতো বিরিয়ানি খেতে থাকে। আসলে দোকানদার পীযূষ বিরিয়ানিতে লঙ্কা না মিশিয়ে বিরিয়ানির চামচে ভালো করে লঙ্কা মাখিয়ে দিয়েছিল, আর চামচটা বিরিয়ানির চালের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে রেখেছিল যাতে উপর থেকে চামচের উপর লেগে থাকা লঙ্কার প্রলেপ দেখতে না পাওয়া যায়। ওই চামচ দিয়ে সঞ্চারী বিরিয়ানিটা খেতেই প্রথমবারেই সে ঝালে পাগল হয়ে যায়। শুধুমাত্র 400 টাকার জন্য কাউকে এমন কষ্ট দিয়ে দোকানদার পীযূষের খুবই খারাপ লাগে। সেদিন নম্রতা এবং তিতাস খুবই মজা করে নানান রকমের বিরিয়ানি খেলেও সঞ্চারী শুধু তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের টাকা দিতে থাকে আর তাদেরকে দেখতে থাকে। তারা সঞ্চারীকে নিজেদের থেকে 1 চামচ বিরিয়ানিও দিতে চায় না। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। আজকে বিরিয়ানির উৎসবের শেষ দিন, তোরা আমার সাথে যাবি তো? আমি তো আগের দিন কোনো বিরিয়ানি ভালো করে খেতেই পারিনি, আজকে কিন্তু আমি খাবো। আজকে কোনো ভুলভাল চ্যালেঞ্জ আমি করব না। আগের বার হেরে গিয়ে খুব ভয় পেয়েছিস বল? ঠিক আছে, এবার তুই যা বলবি তাই হবে। এবার না হয় আর চ্যালেঞ্জ নাই করলাম। এই, আজকে আমি সত্যি যেতে পারবো না। আজ মাসের শেষ, আমি বাড়ি থেকে যে কটা টাকা পকেট মানি পেয়েছিলাম সেটা সবই শেষ হয়ে গেছে। আজকে সত্যি বলছি, তোরা ঘুরে আয়। রোজ রোজ তোর পয়সা ধ্বংস করতে আমার আর ভালো লাগে না রে সঞ্চারী। আবার এসব শুরু করলি? আমি আছি তো নাকি? চল এবার চুপচাপ। সঞ্চারী আবার রীতিমতো জোর করেই তার 2 বান্ধবীকে বিরিয়ানি উৎসবে নিয়ে যায়। নম্রতা এবং তিতাস আবারও নতুন ফোন দিয়ে আঁটতে শুরু করে কিভাবে তারা সঞ্চারীর টাকা ধ্বংস করতে পারবে। এমন সময় হঠাৎই তাদের দুজনের চোখ পীযূষের দোকানে পড়ে। সেখানে বড় বড় করে লেখা ছিল 10 মিনিটে 1 প্লেট বিরিয়ানি শেষ করলে নগদ 10,000 টাকা উপহার দেওয়া হবে। চল তাহলে আজকে ওই চ্যালেঞ্জ হয়ে যাক। আর যদি আমি এই 10,000 টাকাটা পেয়ে দেখাই, তাহলে তোরা আগের দিন যে কটা দোকান থেকে যতগুলো বিরিয়ানি খেয়েছিলিস সব কটার টাকা কিন্তু আমাকে ফেরত দিতে হবে। আর যদি না পারিস, তাহলে যদি আমাদের মধ্যে কেউ একজন 10,000 টাকাটা পায়, তাহলে আজকে তোরা যত বিরিয়ানি খেতে চাইবি আমি তোদের সবাইকে খাওয়াবো। আর তোদের দুজনকে আমি 5,000 করে 10,000 এক্সট্রা টাকা দেবো। এই সমস্ত কথা শুনে চ্যালেঞ্জ নেওয়ার আগে নম্রতা এবং তিতাস একবারও ভাবে না। বিরিয়ানির প্লেট হাতে পেতেই তারা একেবারে গিলে গিলে বিরিয়ানি খেতে শুরু করে, যাতে সঞ্চারীর অনেক আগেই তাদের খাওয়া শেষ হয়ে যায়। কিন্তু তারা লক্ষ্য করে সঞ্চারী প্রচন্ড ধীরে ধীরে খাচ্ছে। এই ঘটনা দেখে নম্রতা এবং তিতাস মনে মনে খুবই খুশি হয় যে এবারে চ্যালেঞ্জটাও তারাই জিতবে। 10 মিনিটের অনেক আগেই তাদের খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু সঞ্চারী তখনও খেতে থাকে। 1 প্লেট বিরিয়ানি শেষ করতে সঞ্চারীর প্রায় 45 মিনিট সময় লেগে যায়। সঞ্চারীর খাওয়া শেষ হলেই দোকানদার পীযূষ সঞ্চারীর হাতে নগদ 10,000 টাকা তুলে দেয়। কি হলো এটা? আমরা তো তাড়াতাড়ি খেলাম, আর টাকাটা আপনি ওকে দিলেন কেন? ও তো আমাদের থেকে 4 গুণ বেশি সময় নিয়ে খেয়েছে। তারপরেও এরকম জোচ্চুরি করার কারণ তো বুঝতে পারলাম না। ব্যানারটাকে ভালো করে দেখুন, ওটাতে খুব ভালো মতোই লেখা আছে বাকি অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে যে সবচেয়ে বেশি সময় ধরে 1 প্লেট বিরিয়ানি শেষ করবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। পীযূষ ভুল কথা বলেছে এটা প্রমাণ করার জন্য নম্রতা এবং তিতাস দোকানের ব্যানারটার দিকে তাকায়, কিন্তু তারা দেখে সত্যি সত্যি সেখানে ধীরে খাওয়ার কথাই লেখা আছে। কিন্তু তারা প্রথমে যখন দেখেছিল তখন সেখানে এমন কিছু ছিল না, তাই তারা কিছুই বুঝে উঠতে পারে না। 400 টাকার বিনিময়ে তোদের কথায় আমার বিরিয়ানিতে লঙ্কা মেশাতে পারলে আমার কাছ থেকে 5,000 টাকা পেয়ে পীযূষ বাবু একটা ব্যানার চেঞ্জ করতে পারবে না? হ্যাঁ, আমি তোদের কারসাজি অনেক আগেই জেনে গিয়েছিলাম।
সেদিন এই বিরিয়ানির দোকানের সামনে যখন আমরা এসেছিলাম, আমার কাছে আমার কলেজের একটা বন্ধুর ফোন এসেছিল। ও আমাকে সবই বলেছিল, তোরা আমাকে ঠকানোর জন্য কি কি প্ল্যান করেছিস, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। এখানে এসে লঙ্কা মেশানো বিরিয়ানি খেয়েই আমি বুঝতে পেরেছিলাম আমার কলেজের বন্ধু ভুল কিছু বলেনি। সঞ্চারীর কথা শুনে তার দুই বান্ধবী যেমন লজ্জা পায়, তেমনি তাদের খুবই অনুশোচনা হয়। তোদেরকে কিভাবে জব্দ করতে হয় তা অনেক আগেই আমি পীযূষ বাবুর সাথে প্ল্যান করে গিয়েছিলাম। তোদের জালে তোদেরকে ফাঁসাবো বলেই আজকে আবার তোদেরকে এখানে নিয়ে এসেছি। আগের দিন তোরা টোটাল 2700 টাকার বিরিয়ানি খেয়েছিলিস। আজকে আমাকে সমস্ত টাকাটা ফিরিয়ে দিবি, কেমন? আজ যদি মানুষ হোস তাহলে কোনোদিনও আমার সামনে আসবি না তোরা। এই বলে সঞ্চারী 2700 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। টাকা পয়সা, বন্ধু বান্ধব সবকিছু হারিয়ে নম্রতা এবং তিতাস খুবই কান্নাকাটি করতে থাকে, কিন্তু সঞ্চারী তাদের দিকে ঘুরেও তাকায় না।